আচ্ছা, তাহলে আহ, মোটামুটি আমার মনে হয় যে বুক বেকারির কিছু কিছু অ্যাক্টিভিটি বোধহয় আমরা একটু আহ, হুম। মানে ওভারভিউর মতন করে আমাদের শেয়ার করার সুযোগ হয়েছে। হুম। আহ, রাজীব দত্তের বাল্য শিক্ষা দেখছিলাম আমরা। এই হুম। এই বইটাই আমরা আসলে পরিপূর্ণভাবে মানে পাবলিশ করি, এক রকমের পাবলিশ করি বলতে বোঝাচ্ছি, পাবলিশ শব্দটা বলার আগে আমার একটু কখনো কখনো ভাবতে হয় যে মানে মেইন স্ট্রিম পাবলিকেশন বলতে আমরা যেটা বুঝি, বা পাবলিকেশন বললে আমাদের শুরুতে যে সকল পাবলিশারদের কথা আমাদের মাথায় আসে, তাদের তো আসলে একটা পার্টিকুলার, আমাদের আলাপের মধ্যে এটা ছিল আসলে দুই একবার, যে তারা তো আসলে নির্দিষ্ট মানে ক্যাটাগরির উপর ভিত্তি করে পাবলিকেশন করে থাকে নর্মালি। হুম। এর বাইরে যখন আর্টিস্টরা পাবলিকেশনকে একটা আর্ট হিসেবে প্র্যাকটিস করার চেষ্টা করে, অথবা বুক অ্যাজ এ আর্ট অবজেক্ট হিসেবে প্র্যাকটিস করে কখনো কখনো, অথবা জাইন প্র্যাকটিস করে, যেটা আসলে ঠিক ওই অর্থে আহ, মানে মেইন স্ট্রিম পাবলিশারদের চরিত্রের থেকে একটু আলাদা, আমি বলবো কোনো না হুম। কোনো অর্থে। মানে এই এই আলাদাটা অনেক অর্থে আলাদা হতে পারে। একটা হচ্ছে পাবলিকেশনের ডেস্টিনেশনের দিক থেকে আলাদা হতে পারে, পাবলিকেশন অ্যাজ এ প্র্যাকটিসের দিক থেকে আলাদা হতে পারে, বা মেইন স্ট্রিম পাবলিকেশনে তো বিক্রি বাট্টা আরো অনেকগুলা বিষয়বস্তুর উপর ভিত্তি করে পুরো পাবলিকেশনের কনসার্নটা তৈরি হয়। আমি এটা বলবো না যে একজন প্লাস সেলফ পাবলিশার আইএসপি। অবশ্যই বিক্রি বাট্টা বা এই সকল। হুম হুম, বলো একটু। হ্যাঁ। আহ, যে অনেক সময় পাবলিকেশনে ওই নাম্বারটাও খুব দরকার হয়। ওই আইএসবির। আইএসবিআর। হুম। আচ্ছা, হ্যাঁ, যেটা আবার এক্স্যাক্টলি এই এই সকল পয়েন্ট গুলা নিয়ে আমি একটু মানে আমার জায়গা থেকে এই জায়গাটা পরিষ্কার করি। যেমন ধরো মানে আইএসবিএন অ্যাজ এ নাম্বার হিসেবে পাবলিশারও আইএসবিএন নাম্বার নিয়ে কাজকর্ম করে, আবার একজন সেলফ পাবলিশারও চাইলে তার নিজের হুম। বইকে আইএসবিএন নাম্বার দিতে পারে। যেমন আমাদের দেশে যেই মানে গ্রন্থাগার পাবলিকেশন অথরিটি, তারা আহ, দুই ধরনের আইএসবিএন কে দুই ভাবে ক্যাটাগরি করে। একটা হচ্ছে সেলফ পাবলিকেশন, তুমি চাইলে তোমার নিজের বইয়ের জন্য আইএসবিএন এর জন্য অ্যাপ্লিকেশন করতে পারবে, এবং তোমাকে একটা আইএসবিএন নাম্বার দেওয়া হবে। তোমাকে এই আইএসবিএন নাম্বার দেওয়ার পরে যেটা ঘটবে এটা তোমার দায়িত্ব, তোমার বইটা পাবলিশ করার পর ওদেরকে দুইটা কপি সেন্ড করা বা ওদেরকে দিয়ে দেয়া, যেন ওরা ওই আইএসবিএন নাম্বার অনুযায়ী ব্যাপারটাকে আর্কাইভ করে রাখতে পারে। কোনো একটা সময় যদি কেউ কখনো মনে করে যে আহ, এই বইটার ব্যাপারে খোঁজ খবর নিতে চায়, তারা তখন জাতীয় গ্রন্থাগার পাবলিকেশন অথরিটির কাছ থেকে সেই ইনফরমেশন গুলা নিতে পারে। এই গেল একটা পাবলিকেশনের একটা উইং। আর আরেকটা হচ্ছে মানে বুক পাবলিশার যারা, তারা আসলে আহ মানে তোমার পাবলিশিং অথরিটির কাছ থেকে মানে গ্রন্থাগার এবং পাবলিকেশন এর কাছ থেকে একসাথে 10টা আইএসবিএন নিতে পারে। বাই তাদের লাইসেন্সের দিক থেকে মানে তারা যেহেতু পাবলিশার, তাদের ওই অথরাইজেশনটা থাকে যে তুমি 10টা আইএসবিএন নেওয়ার পর তোমার নিজের মতন করে বইপত্র গুলা প্রিন্টিং এর সাথে এই ব্যাপারগুলোকে সমন্বয় করে নিতে পারো। ব্যক্তি আচ্ছা। যখন আইএসবিএন এর জন্য অ্যাপ্লিকেশন করে, তখন তাকে ব্যক্তি হিসেবে অ্যাপ্লিকেশন করতে হয়, সেখানে উল্লেখ করতে হয় যে বইয়ের এই এই ক্রাইটেরিয়া গুলা কি কি আছে, মানে বইটা আসলে কেমন বই, কত পৃষ্ঠার বই, কত ফরমার বই। ইনফ্যাক্ট আমরা যখন নানান রকমের সাইজ নিয়ে এক্সপেরিমেন্টেশন করতে যাই, সেটা অনেক ক্ষেত্রে আইএসবিএন হুম। এর আচরণের সাথে সাংঘর্ষিক। আমি বলছি না যে হ্যাঁ। এটা হুম। সমাধানযোগ্য সমস্যা নয়, এটা অবশ্যই সমাধানযোগ্য, এবং আমার কাছে মনে হয় যে এটা তখনই মানে অথরিটির কাছে হয় না, মানে এই সকল অথরিটি গুলোতে একটা স্টাবার্ন ভূমিকা রাখে। হুম। তারা যখনই নতুন নতুন অনেকগুলা প্রসঙ্গ ডিল করতে হয়, অনেকজন মানুষ যখন সেই প্রসঙ্গ নিয়ে কথা বলতে যায়, তখন আসলে তারা নড়ে চড়ে বসে, তার আগ পর্যন্ত তাদের একটা অবস্থান থাকে। তো আমার কাছে কখনো কখনো মনে হয় যে আইএসবিএন তো বইয়ের একটা আইডেন্টিটি তৈরি করে, যে আইডেন্টিটির উপর ভিত্তি করে বইটাকে তুমি বই হিসেবে বাইরে পাঠাতে পারবা, বা দেশের ভিতরেও যখন তুমি নানান জায়গায় ডিস্ট্রিবিউশন নিয়ে কাজকর্ম করতে চাও। হুম। সাপোজ রাজীব দত্তের বইটাতে আইএসবিএন ছিল না বলে আমরা কিন্তু এটা রকমারিতে ডিস্ট্রিবিউট করতে পারিনি, বিকজ আইএসবিএন কে ওরা একটা স্ট্যান্ডার্ডাইজড হুম। জায়গা থেকে দেখে। হুম। সেটা দেখার তাদের কিছু প্যারামিটার আছে, তাদের হুম। কিছু কাঠামোর জায়গা আছে। এখন আমরা যদি মনে করি যে আমাদের বই আমরা ফেরি করব, হুম। ফেরিওয়ালা হব, সেই ক্ষেত্রে হয়তোবা আমাদের মানে আইএসবিএন কে বাইপাস করে যাওয়ার সুযোগ আছে। এটা হুম। আসলে হুম। কমপ্লিটলি ডিপেন্ড করে একজন আর্টিস্ট এক্স্যাক্টলি। কোন হ্যাঁ, একদম রাইট। স্টেটমেন্টের উপর আমি ভিত্তি ওটাই করে নিজের বলতে হ্যাঁ। ওই জন্যই কাজকর্মকে ভাবে। আইএসবি, হ্যাঁ ওই আইএসবিআর নাম্বারের প্রসঙ্গটা তুলেছে আর কি, যে
এটা একদমই ডিপেন্ড করে যে আমার কন্টেন্টটা কি, বা আমি অ্যাজ এ আর্টিস্ট হিসেবে, আমি অ্যাজ এ সেলফ পাবলিশার হিসেবে আমি এটা চাই কিনা। হুম, কিভাবে তো দেখছো এটাকে? আমি এটাকে কিভাবে দেখছি, ইভেন যেটা হয় যে অনেক সময় যেটা হয় যে, যেহেতু একটা সেলফ পাবলিশন, তার সাথে এক ধরনের একটা হয় যে আমার বইটা যে নিচ্ছে তার সাথে আমার কমিউনিকেশন হচ্ছে হুম। কিনা। এটাও এক ধরনের একটা ডিমান্ড থাকে, যার কারণে হচ্ছে যে মূলত এই সেলফ হ্যাঁ, পাবলিশিং গুলো অবশ্যই। একটা বিভিন্ন, যেটাকে বলা হয় যে বিভিন্ন রকম ফেস্টিভ্যালস, মানে বুক ফেস্টিভ্যাল বা জিন ফেস্টিভ্যাল, যেখানে সরাসরি আমার সেলিং আহ, একটা সম্পর্ক তো, হ্যাঁ। হ্যাঁ, সম্পর্ক তৈরি হচ্ছে। এবং সেখানে যেটা ইন্টারেস্টিং জিনিস তৈরি হয়, যেহেতু আমি ইন্ডিয়াতে আছি সেই কারণে আমার কিছুটা সুযোগ হয়েছে এই ধরনের বড় বড় ফেস্টিভ্যাল গুলাতে অংশগ্রহণ করতে। তো সেখানে যেটা হয়েছে যে, কারণ এই বইটা অনেক সময় কি হয় যে আমরা অ্যাকচুয়ালি অ্যাকচুয়ালি এটা দিয়ে আমাদের আহ, মানে কি বলবো, যে আমাদের ঘরের খাবার বা বা আমাদের অর্থনৈতিক চাকা চলে না আর কি, দৈনন্দিন সেটা অর্থনৈতিক দুর চাকা ওইভাবে, সেটা দুর্ভাগ্যজনক। হ্যাঁ ওটা ওইভাবে চলে না আর কি। হ্যাঁ। হ্যাঁ মানে এটা দুর্ভাগ্য অবভিয়াসলি একটা ভাবে। কিন্তু আমি রিলেটিটা বলছি আর কি, হুম। বাস্তব বিষয়টা বলছি। তো এটা আমরা একদমই আমাদের নিজেদের খিদা থেকে করি আর কি, বা খিদার একটা, বা আমরা ওইটার একটা ডেস্টিনেশনও চাই, যে দ্যাট দ্যাট ইজ অলসো কি, মানে এইটাও কিভাবে সাস্টেইন করতে পারে, যে কিছুটা অ্যাটলিস্ট একটা লেনদেন হওয়া দরকার, একটা আদান প্রদান হওয়া দরকার, সেটাও একটা। যার কারণে এর প্রাইস খুবই কম থাকে মূলত এই সেলফ পাবলিশিং গুলার। বা সেই প্রাইসটা আবার একটা অন্য ব্যাপার, সেটা আবার অন্য অন্য সময় কখনো আলোচনা করা যাবে। তো হ্যাঁ, সো ওটাই আর কি, একদমই স্বাধীনতা, মানে সেলফ পাবলিশারের স্বাধীনতা, সে কিভাবে এটাকে করবে। অ্যাড্রেস করবে। হুম। তো তারপরে আমরা মনে হয় কিছু স্লাইড দেখছিলাম যেগুলো আহ, না, আমার কাছে একটা জিনিস মনে হয়, সেলফ পাবলিশারদের যেহেতু এই অপার স্বাধীনতাটা আছে, সেই স্বাধীনতাটা এনজয় করা উচিত। যেমন হুম ধরো, আমার কাছে মনে হয় যে মানে কারণ এখানে তো আসলে শুধুমাত্র পাবলিশার একা একটা কন্টেন্টকে ওন করে না, একজন রাইটার ওন করে, পাবলিশার ওন করে, একটা ডিজাইনার ওন করে। মানে আমরা যদি মনে করি যে এটা একটা কমিউনিটি চ্যানেল, আমি এভাবে দেখতে চাই। আমি কিন্তু মনে কমিউনিটি করি যে চ্যানেল। একজন ডিজাইনারকেও ওন করতে দেওয়ার, মানে তারও তো নিজের একটা কন্ট্রিবিউশন থাকে। যদি সত্যি সত্যি এটা এই ট্রায়াঙ্গেল রিলেশনশিপ দিয়ে যদি এই পুরো জিনিসটা প্রস্তুত হয়, তাহলে সবারই কোনো না কোনো মানে মানে বইয়ে যে রয়্যালটির কথা আছে না, আমার কাছে মনে হুম হয় যে এই রয়্যালটি ব্যাপারগুলোকেও আরো অনেক প্রশ্নবিদ্ধ করা উচিত। মানে হুম যিনি ধরো একটা ইমেজ রিলেটেড বই, মানে একটা ইমেজ, একটা ডিজাইন, একটা মানে এত কিছুর মধ্যে দিয়ে জিনিসটা যায়, সেটার মধ্যে দিয়ে মানে রাইটারের কন্ট্রিবিউশনের জন্য অবশ্যই রাইটারকে একটা মানে মানে ভালো রয়্যালটি দেওয়া উচিত। কারণ এই ব্যক্তিটা, মানে আমরা যেমন আমাদের হয় কি, আমাদের আগ্রহের জায়গা থেকে করি, কিন্তু আমাদের আগ্রহের জায়গা থেকে যখন করি, আমাদের তখন সেকেন্ড অথবা থার্ড একটা প্রফেশন খুঁজে নিতে হয়। হ্যাঁ মানে কারণ আমরা তো টোটালি। এটাকে ঠিক প্রফেশন হিসেবে ক্যারি করে উঠতে পারি। হুম কিন্তু আবার কেউ কেউ এই জিনিসটা চায় যে এটাকে প্রফেশন হিসেবে ক্যারি করার সুযোগটা তৈরি হোক। হ্যাঁ হ্যাঁ, ইনফ্যাক্ট আমি আমি এটাই নিজেও মনে বলছি করি যে একজন যে একজন বুক ডিজাইনার, তার কেন অন্য কিছু করতে হবে? ও তো আসলে বুক হ্যাঁ এক্স্যাক্টলি, ডিজাইনার, ইটস এ এক্স্যাক্টলি। বিগ আইডেন্টিটি। হুম। কেন ফুল টাইম নয় তার? একজন রাইটার, সে অন্য কাজ করবে কেন? হুম। মানে ফুল টাইম নয় কেন? বরঞ্চ তার ফুল টাইম হওয়ার জন্য সকল রকমের আয়োজন প্রয়োজনগুলো, চেষ্টাটা আমাদের সব দিক থেকে থাকাটা আমার কাছে মনে হয় ইম্পর্টেন্ট। খুবই আদারওয়াইজ গুরুত্বপূর্ণ। ওর প্রফেশনটাও এক ধরনের সেকেন্ডারি হয়। ও কিন্তু সারাদিন কাজ করে এসে ঘাম মুছে তারপর কাজটা করে, বা হুম গোসল করে এসে তার নিজের মানে আর্ট বইটা লিখতে বসে। আমার মতে ও যখন সকালবেলা ঘুম থেকে উঠে চা খেতে খেতে ও নিজের বইটা নিয়ে কাজ করে, ওইটার সাথে কিন্তু তার আদান প্রদানটা আরো অনেক বেশি ঘনিষ্ঠ। হুম। এবং হ্যাঁ, ওইটার জন্য মানে ইকোনমি থেকে শুরু করে অনেকগুলো জায়গায় তার ইয়েটা দরকার, মানে ওর এই মানে ওর মনোযোগ, এই অংশগ্রহণের সাথে জীবন জীবিকার একটা সম্পর্ক দরকার আমার কাছে সম্পর্ক মনে দরকার, হয়। হুম। মানে অবশ্যই সেটা বইটার দরকার বিক্রিটা আমার ইভেন। কাছে ইম্পর্টেন্ট মনে হয়। হুম, খুবই হ্যাঁ ইম্পর্টেন্ট। অবশ্যই সেটা দরকার। এবং সেই সেই সেটাই আমরা আসবো, মানে আমাদের একটা আলোচনার মধ্যেও এটা একটা আছে, সেটা হচ্ছে যে যে চ্যালেঞ্জ গুলো, বেসিক্যালি এগুলো কিন্তু আবার এক একটা জিও লোকেশনে কিন্তু সেগুলো এক একটা চ্যালেঞ্জ আকার নেয়। আকার নেয়। যেমন হচ্ছে যে আমি ওয়েস্টে অনেকগুলো কান্ট্রিতে, মানে অনেক প্রায় অনেকগুলো আমার কিছু মানে বন্ধু তৈরি হয়েছে, এবং তাদেরকে আমি দেখেছি যে তারা এটা করেই এটা করেই ওদের সবকিছু চলছে। দে আর লাইক ইভেন এই নিজের বই তো ডিজাইন করছেই, নিজের পাবলিশিং বইগুলো, প্লাস হচ্ছে বিভিন্ন যে ইন্ডিপেন্ডেন্ট যে পাবলিশিং সেন্টার গুলো আছে সেখান থেকেও তাদের ইনভাইট আসছে যে হুম। আমার বইটা ডিজাইন করে দাও। যে বাইন্ডিং নিয়ে ইন্টারেস্টেড, তার কাছে বিভিন্ন রকমের এক্সিবিশনের একটা ক্যাটালগ কিভাবে আমি ডিজাইন করব, তার কাছে পুরো ইনগ্রিডিয়েন্টস দিয়ে দিচ্ছে, সে সেটাকে বইটা বাইন্ডিং করছে। তো তার মানে হচ্ছে যে একটা মানুষ, হুম। সে পারিপার্শ্বিক এই ধরনের
এক ধরনের একটা প্যাট্রোনাইজের সিচুয়েশন যদি তার মানে সে পায়, সে আসলে ওইটা নিয়েই থাকতে পারলে তো এটা আসলে খুবই ভালো, মানে অবশ্যই মানে এ- এটা অবশ্যই অনেক, যার কারণে এটা হয় যে এই যে একটা জিনিস আমরা করে, যেমন সিঙ্গারার কথাই বলছে যে এটা করে 2 বছর আগে, মানে ইভেন আমারও অনেক বই, মানে আমি এটা হয় যে আমি 3 বছর আগে ছেড়ে এসেছি, এটার পরে হয়ে ওঠা হচ্ছে না, কারণ জীবিকার জন্য আমাকে আরো অনেকগুলো লাইনে ঢুকতে হয়, মানে আরো অনেকগুলো প্ল্যাটফর্মে নামতে হয়, মানে অবশ্যই। যার কারণে একটা এনার্জির যে একটা বিষয় থাকে, একটা এনার্জির বিষয় থাকে, সেটা কোথাও না কোথাও শিফট হতে থাকে। হুম। হ্যাঁ। তো আমরা একটু ট্রু। হ্যাঁ, একটু করি হ্যাঁ এটা থেকে। এই জন্যই আমার মনে হুম। হয় যে এখানে যদি একটা সমন্বিত প্রক্রিয়া যদি থাকে, হুম যেমন ধরো কখনো কখনো আমার মনে হয় যে বুক বেকারির মতন অনেকগুলো অর্গানাইজেশন তো আসলে অনেকগুলা সিটিতে, অনেকগুলা দেশে, অনেকগুলা জিও লোকেশনে নানান ভাবে আছে। হুম যদি আমাদের কখনো কখনো এই সুযোগ থাকে যে আমরা একটা এক্সচেঞ্জের মধ্যে দিয়ে যাব, তোমাদের সিটিতে একটা ফেস্টিভ্যাল হয়, তুমি তোমার বইয়ের সাথে আমার বইগুলোও রাখো, হুম মানে এই এই বিক্রি বার্তার মধ্যে একটা সহজ একটা সহজ সম্পর্ক হয় না? মানে ডিস্ট্রিবিউটর যেই শব্দটা, হুম এই শব্দটাকে কিন্তু একজন সেলফ পাবলিশার চাইলে তার নিজের স্কেল থেকে ব্রেক করতে পারে। আমি পারে। বলছি না যে ভেঙে ফেলতে পারে, বাট ব্রেক হুম করতে পারে কিভাবে? হুম ধরো তুমি একটা সংস্থা, মানে আমি যদি মনে করি যে তোমরা বই পাবলিশ করো, তোমরা এটা সেলফ পাবলিশ করো এবং তোমরা নিজেদের বন্ধুদের মধ্যে দিয়েই করো, কিন্তু এটা একটা সংস্থা, হয়তো এটা একটা অফিসিয়াল কাঠামোটা আমাদের ধরো বাংলা একাডেমি বা সাপোজ এরকম বড় কোনো নেইমের মতো না, কিন্তু অন্য আরেকটা নাম এটা। এরকম যদি 10-20টা নাম যখন এক জায়গায় হয়, তখন কিন্তু একটা নাম আরেকটা নামকে সার্ভাইভ করাতে পারে। মানে এখানে কোলাবোরেশন, এখানে বাহ, এটা খুবই সম্পর্ক, সুন্দর। এখানে এটা খুবই বিক্রি ভালো। বার্তার এটা ক্ষেত্রে খুবই ভালো স্বচ্ছতা দিক। এবং এই জিনিসগুলো খুব ইম্পর্টেন্ট। হুম। আদারওয়াইজ মানে আজকে যদি আমরা যে প্রবলেমটা রিয়ালাইজ করি যে কেন একজন বুক ডিজাইনার মানে বুক ডিজাইনটা শখে করবে, আমি মনে করতে চাই যে এটা সে বাই প্রফেশন করবে, হুম। মানে শখে করবে, দ্যাটস আজকে পর্যন্ত ট্রু, কিন্তু টুমরো কেন সে শখে করবে? মানে একটা লোক 5 বছর ধরে শখে বুক ডিজাইন করতে পারে, কিন্তু 50 বছর পারে না, কারণ বাকি পারে না 45 বছর সে একদম। খাবে কি? হুম প্রথম 5টা বছর সে না হয় মানে তার খাওয়ার চাইতেও তার মানে ইচ্ছাটা অনেক বেশি জরুরি হয়ে পড়ে। এরপর যখন তার জীবন বোধের নানান বিষয়বস্তু ঢুকে যায়, তখন কিন্তু তার শখটা সার্ভাইভ করে না, শখটা কিন্তু মানে আস্তে আস্তে মানে সংকুচিত হতে থাকে। একটা কিন্তু আমরা একটা যদি মনে করি যে তার এই শখটাকে আমরা, না, তুমি বলো, শেষ করে হ্যাঁ দাও হ্যাঁ বলছি। বলো। তুমি শেষ করে দাও বলছি। আমি বললাম শখটাকে যদি আমরা তাকে একটা লার্জার স্কেলে দেখাতে পারি, একটা ল্যান্ডস্কেপের মতো করে দেখাতে পারি, হুম। তখন সে আর ট্যুরিস্ট থাকবে না, সে তখন ট্রাভেলার হবে। আহ, না, আমার কাছে মনে হয় যে এই জায়গায় এটা একটা গুরুত্বপূর্ণ জায়গা যে একজন ডিজাইনারের, একজন পাবলিশারের, একজন মানে কন্টেন্ট রাইটারের অথবা আর্টিস্টের, এদের 3-4 জনের সমন্বয়টা যদি ওই প্রফেশনে। জায়গায় হুম। থাকে যে আমরা আসলে 3-4 জন মানুষ কোনো না কোনো ভাবে সার্ভাইভ করব, হুম ইনক্লুডিং বুক বাইন্ডার এবং প্রত্যেকটা মানুষ, মানে হুম এরা তো প্রত্যেকে বুক বাইন্ডার এর ক্ষেত্রে তো আসলে তার ওয়ার্কিং আওয়ার হিসেবে অথবা দৈনিক হিসেবে তার একটা জীবনযাপন করতে হয়, কাজেই তাকে আমাদের পে করতে হয় একটা ভাবে, হয়তো বা কম বা বেশির ঘটনা ঘটে, কিন্তু আমাদেরকে করতে হয়। এই হুম টোটাল সম্পর্কের মধ্যে যদি আমরা এরকম একটা জায়গা তৈরি করতে পারি বা দেখতে পারি, মানে হুম দ্যাট শুড বি ভেরি হেল্পফুল ফর আস। হুম মানে আদারওয়াইজ আমরা ধরো একটা বইপত্র বানানোর পর আর বাকি বাকি 5টা বই বানানোর জন্য আমাদের আরো লম্বা সময়ের বেগ পেতে হবে। মানে হুম আমাদের রেগুলার যেই পরিমাণ কন্টেন্ট জন্ম নেয়, মানে যেই পরিমাণ কন্টেন্টকে আমরা মানে আলোর মুখ দেখাই, তার থেকে অনেক বেশি কন্টেন্টের আলোর মুখ আমরা দেখাতেই পারি না, বিকজ ওইটাকে আলোর মুখ দেখাতে গেলে টোটাল যেই হুম মানে সংস্থাপন দরকার, টোটাল যে ইনফ্রাস্ট্রাকচারটা। ইনস্টলেশন দরকার, সেটা আমাদের মধ্যে রেডি নাই, তো হুম ইনফ্রাস্ট্রাকচার রেডি নাই হুম। আমার এটা হঠাৎ করে মনে পড়ছে এখন। যখন তুমি শখ বলছিলে, অন্য প্রসঙ্গে বলা, কিন্তু প্রসঙ্গটা অনেকটা প্রাসঙ্গিক। সন্দীপনের একটা লেখায় হুম এরকম একটা জিনিস আমি পেয়েছিলাম যে এটা কোনো খারাপ বিষয় নয় যদি কেউ শখে প্রফেশনাল হতে চায়। হুম হুম যে আমার শখ, আমি শখ করে প্রফেশনাল হলাম, যে এটা খুবই খুবই গুরুত্বপূর্ণ, যেটা আমার শখ যে আমি প্রফেশনাল, হুম যে আমি, সেটা কোনো খারাপ লক্ষ্য নয় যে। হ্যাঁ। অবশ্যই না। হুম। আমি খুবই ভালো দিকগুলো না পয়েন্ট না করলেন। অবশ্যই না, হ্যাঁ। খুবই সুন্দর বললেন কিন্তু, হুম। বিউটিফুল কথা, মানে শখ হুম। করে প্রফেশনে, মানে এটাই তো আসলে হুম। মানে হ্যাঁ আমাদের হওয়ার কথা, তাই না? তো হ্যাঁ এইগুলা, যাই হোক, এগুলো আমাদের প্রদর্শনীর কিছু ইমেজ। আমার হুম মনে হয় যে এই সকল ইমেজ, এই সকল জিনিসপত্র, মানে এই সকল ডিজাইন বা এই সকল আলাপ নিয়ে যদি কথা বলতে হয়, আমাদের আসলে অনেক রকমের জায়গায় হয়তো যেতে হবে। যেমন হুম হুম এই এই কন্টেন্টটা হেলালের আগের কন্টেন্ট, শামসুল আলম হেলালের, যখন আমরা বইটা করছিলাম
বুক ডিজাইন করার সময় আমার মনে হচ্ছিল যে ও কিন্তু একটা ম্যাপ নিয়ে কথা বলছে, কাজে এই বইটা হাতে নিলে ম্যাপের মতন যেন খুলে ফেলা যায় এমন একটা জায়গা দরকার। হুম মানে রেফারেন্স হিসেবে আমি দেখছিলাম ছোটবেলায় যেমন আমাদের সমাজবিজ্ঞান বইয়ের ভিতরে একটা ম্যাপ গুঁজে দেওয়া হতো, ওয়ার্ল্ড ম্যাপ হুম অথবা হুম হুম বাংলাদেশের ম্যাপ। হুম 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 আর এটার মধ্যে একটা জায়গার মানুষের ডিসলোকেশনের ম্যাপ, বা একটা কাপ্তাই দামের ফলে যে একটা টোটাল অঞ্চল এবং একটা চাকমা রাজার বাড়ি পর্যন্ত হুম তোমার পানির তলে চলে গেছে, এই টোটাল জায়গা নিয়ে গল্প বলা, এটা তো একটা ম্যাপ এবং ম্যাপের পরিবর্তন নিয়ে কথা বলা এবং ডুবে যাওয়া। তো এই বইয়ের মধ্যে সেই সকল রসদগুলো থাকা উচিত। এই যেমন আমি গুগল ম্যাপ ইউজ করছিলাম, হুম। এখানে দেখবে যে একটা ছবিকে ব্ল্যাক এন্ড হোয়াইট ইউজ করা, পাশাপাশি রাখা, এবং নিচে এই যে যেই পৃষ্ঠাগুলো দেখা যাচ্ছে এটাই কিন্তু বইয়ের নানান রকমের পৃষ্ঠা। আচ্ছা। তো আচ্ছা এখানে আচ্ছা ওই যে পার্বত্য চট্টগ্রামের একটা ম্যাপ দেখা যাচ্ছে, হুম হুম এবং বইটা আসলে ইনফ্ল্যাটেবল এর মতন খুলে ফেলা যায়, খুলে ফেলে হুম একসাথে হুম হুম দেখা যায়। হুম হুম আবার হুম উল্টো হুম দিকে হুম একটা হুম ম্যাপ এবং নানান কাণ্ড কারখানা দেখা যায়। সবকিছু মিলে এই আমার কাছে মানে এই এই আলাপগুলো আমাদের মধ্যে ছিল বারবারই, যে একটা কন্টেন্টের সাথে একটা বইয়ের চরিত্রের একটা গুরুত্বপূর্ণ সম্পর্ক আছে। যখন আমরা হুম বইটা হাতে নেই তখন কিন্তু কোনো না কোনো ভাবে আমাদের মধ্যে এক রকমের একটা অনুভূতি হয় যে এই বইটা আসলে কিসের বয়ান দিচ্ছে। হুম তো হুম একটা ম্যাপ যখন আমরা দেখতে পারি তখন হয়তো আমাদের মনে হয় যে এই ম্যাপের মধ্যে, মানে এই ম্যাপটা আবার অনেক বেশি ডিকনস্ট্রাক্ট করা, দেখো হুম মানে ম্যাপটার একটা অংশ গোল হয়ে গেছে আবার নিচে দেখা যাচ্ছে। কারণ এই এই কাপ্তাই দামের ফলে তো আসলে পুরো ম্যাপটার একটা বিশাল পরিবর্তন ঘটছে, একটা বড় অঞ্চলে সভ্যতার পানির নিচে ডুবে গেছে। কাজে এই ফিলিং গুলো যদি এই সকল বইপত্রের মধ্যে না থাকে তাহলে হয়তো মানুষ বইটা পড়বে অথবা দেখবে, কিন্তু টোটাল গল্পের অনুভূতিটা খুঁজে পাবে না। তো হুম এই জন্য আমাদের এই সকল উদ্দেশ্যগুলো ছিল যে বইপত্রের মধ্যে যেন এই সকল বিষয়গুলা ঘটতে থাকে। হুম হুম যেমন এই স্যান্ডউইচ বই, যদিও এটা এখনো পর্যন্ত আহ, তৈরি হয় নাই, কিন্তু এই বইয়েরও এক রকমের উদ্দেশ্য ছিল যে আসলে তোমার হুম মানে খাবার হ্যাবিট, জীবন যাপন, অনেক কিছু, যেমন রোহিঙ্গার এই বইটা, ইটস নট লুক লাইক ভেরি বেকারি ফুড, কিন্তু আমাদের মনে হচ্ছিল যে এই প্রত্যেকটা জিনিসই কোনো না কোনো ভাবে এক একটা কন্টেন্ট, এক একটা সার্টেন টাইমকে বা একটা দেশের নানান পরিবর্তনকে, একটা সময়ের পরিবর্তনকে বা আমাদের স্বাদের সাথে নানান ভাবে নেগোশিয়েট করে। হয় হুম না, আমরা একটা হুম খাবার যেমন আমাদের বডির সাথে একভাবে মানে তৈরি করে আমাদের বডিকে, বা একটা নেগোশিয়েট করে, এই সকল বইপত্রের মধ্যে এই ব্যাপারগুলো একরকমের আমরা ভাবার চেষ্টা করছিলাম। তো এই দিয়েই আসলে পুরো জিনিসটা করা, হুম একটা ছোট প্রদর্শনী, শিক্ষাকে প্রশ্ন করার চেষ্টা করা, বা হুম একটা কনভেনশনাল লাইব্রেরিকে প্রশ্ন করার চেষ্টা করা, বা বই একটা কন্টেন্ট হিসেবে প্রশ্ন করার চেষ্টা করা, বা কাগজকে নিয়ে অন্য নাড়াচাড়ার জায়গা থেকে দেখার চেষ্টা করা, বা মানে আমরা যেমন এখন অনেক রকমের অনলাইন কেন্দ্রিক অডিও বই দেখার চেষ্টা করি বা বোঝার চেষ্টা হুম করি, এর হুম মধ্যে একটা সাধু চরিত্রর নতুন একটা গল্প দেখার চেষ্টা করে। এই সকল ছোট ছোট চেষ্টার মধ্যে দিয়ে যাত্রাগুলা ছিল একরকমের। এটা হুম আমাদের মোটামুটি আমাদের এই বুক সেলফটাও আমরা এক রকমের একটা রেক তৈরি করি, খুবই ট্রান্সপারেন্ট, খুবই আছে আছে নাই নাই একটা ক্যারেক্টার, মানে ভারী ভারী চারপাশের বুক সেলফের মাঝখানে সে কিন্তু হারায় যায়, আবার তার অস্তিত্ব একটু দেখাও যায়। হুম। আহ, এটা কি ওই বিষয়গুলা সময়ের ছিল আর কি, এবং সময়ে আমাদের এটাও এটা উদ্দেশ্য ছিল কনস্ট্রাক্ট করা না? ওই এই সময় বানানো এই- এই বুক সেলফ, এই সেলফ গুলা তখন বানানো। হুম উদ্দেশ্য এই ছিল যেন আমরা আবারও প্রদর্শনী করলে যেন এই সেলফটাকে আবার খুলে, কারণ এটা কিন্তু সবই আচ্ছা স্ক্রু, এগুলো খুলো যে নাট হুম হুম বল্টু, হুম সবগুলো রাইট কিন্তু আবার খুলে ফেলা যায়, আবারও জোড়া দেওয়া যায়, মানে প্রত্যেকটা তাকই আবার ইচ্ছা মতো হুম উঠানামা করা যায়। হুম মানে বললাম না, ওই যে তাক নিয়ে আমার অনেক রকমের হুম ইয়ে ছিল, জিজ্ঞাসা ছিল যে হুম বইয়ের সাথে সাথে সময়ের সাথে সাথে তাকগুলা যেন উঠানামা করতে পারে, হুম তাকগুলা যেন একটা তোমার খুবই মানে স্থবির একটা জায়গা তৈরি না করে। মানে তাকের হুম জন্য আমি বই বানাচ্ছি না, বইয়ের জন্য বানাচ্ছি, কাজে তাকের সবসময় বইয়ের সাথে সাথে পরিবর্তন হতে হবে। হুম। হুম এই সকল ছিল আর কি বাহ। জিজ্ঞাসা বা বোঝাপড়ার জায়গা। এই যে এখন কাছ থেকে বোধহয় আরেকটু হুম। দেখা যায় হ্যাঁ এগুলা ছিল, যেমন এইগুলা কিন্তু সবই পুরোটা স্ক্রু আসলে, মানে এগুলো কি ইচ্ছা ওকে মতো উঠানামা করা যায়। হ্যাঁ তো আমরা ভাবছিলাম যে আমরা যদি প্রদর্শনীটা অন্য কোথাও করি তখন যেন জিনিসপত্রগুলো আমরা নিয়ে চলে যেতে পারি হুম একটা ট্রান্সপোর্টেশনের ভিত্তিতে। ওই যে জিহান করিমের একটা বই দেখাচ্ছিলাম, সেই হুম বইটার সাথে তার একটা ভিডিও ছিল, হুম মানে এ বুক উইথ এ তোমার দি বুক অ্যান্ড এ লো সিগন্যাল টিভি, মানে খুবই অদ্ভুত একটা হুম বইপত্র এটা, যদিও সিঙ্গেল বই আর্ট অবজেক্ট হিসেবে বানানো। তো আমরা এটাই চাচ্ছিলাম যে এই সকল বইপত্রগুলো আমরা লাইব্রেরিতে এক্সপেরিয়েন্স করতে পারি না, বা লাইব্রেরির যে স্ট্রাকচার সেটার সাথে হয়তো এই সকল হুম জিনিসপত্রের অত বেশি আহ ইয়ে হয় না, মানে পুরোপুরি এক জায়গায় দাঁড়ায় না, সেই সকল জিনিসকে একটা জায়গায় দাঁড় করানো যায় কিনা। তো এই সকল ছিল আর কি জিনিসপত্র। বাহ।
অনেক 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 ধরনের ভাবে ভাবে বইটাকে দেখা যাচ্ছে। হুম এইটার মানে মানে জাস্ট একটুখানি সময়টা ধরার চেষ্টা করছি। এইটার পর তুমি মাঝখানে একটা সময় বাইরে ছিলে, তারপর এই ফিরে আসার পর মানে কোথায় দাঁড়িয়ে আছে এখন বুক বেকারি, মানে হুম এই এই সময়টা কোথায় এখন? আহ, এই সময়টাতে আমরা একটু একটু রকমের নানান এই প্রদর্শনীর পর কিন্তু আমাদের খুব বেশি যে অ্যাক্টিভলি অনেকগুলো কাজকর্ম করা হয়েছে তা না, বিচ্ছিন্নভাবে লুজলি হয়তো একটা দুইটা বইয়ের কাজকর্ম করা হয়েছে। হুম বাট রিসেন্টলি মানে এই আমি ফিরে আসার পর ভাবছিলাম এবং বন্ধুদের সাথেও আলাপ করছিলাম এবং আগে যাদের সাথে কাজ করছি তাদের সাথেও আসলে একটু একটু করে আস্তে আস্তে আলাপ করছিলাম যে আমরা আবার নতুন করে মানে, কারণ আমার মনে হচ্ছিল নতুন নতুন সম্পর্ক তৈরি করা তো অবশ্যই ইম্পর্টেন্ট, কিন্তু আমার কাছে সবসময় মনে হয় যে এই সম্পর্ক দিয়ে আমরা একটা জিনিস শুরু করি সেই সম্পর্কগুলা যদি বারবার চার্জ করা যায় বা একসাথে হুম যদি আবার বারবার কাজ করা হুম যায় তখন ফিরে হয়তো ফিরে এটা একটা আসা যায়। মানে ওইটাও একটা চরিত্র তৈরি হয়। হুম ধরো ফিরে ফিরে আসা যায়, আবার সম্পর্কগুলো এক্সটেন্ড হয়, যেমন ধরো হুম তোমাদের একটা অ্যাক্টিভিটির মধ্যে দিয়ে তোমরা যাচ্ছ, আমরাও হয়তো লুজলি একটা অ্যাক্টিভিটির মধ্যে যাচ্ছি। এখন যদি হয়তো বা আমরা আরেকটু শক্তি আহ, পাওয়ার চেষ্টা করি, ধরো আমরা এখানে অ্যাক্টিভিটি করলাম এবং তোমরাও করলে বা আমরা একসাথে এক্সচেঞ্জ হ্যাঁ করলাম, হুম কারণ হুম তোমাদের ওখানে যেই সকল ফেস্টিভ্যাল গুলো হয় তাদেরকে হয়তো বা আমরা মিস করে যাই, বা আমাদের এখানে যে সকল ফেস্টিভ্যাল গুলো হুম হয় হ্যাঁ অল্প বা বিস্তর যে হলেও যেগুলো গুলো হয় সেগুলো হুম হয়তো তোমরা মিস করে যাও। কাজে আমাদের হতে পারে এমন যে আমরা আমাদের ফেস্টিভ্যালে তোমাদেরকে একসাথে কাজ করলাম, ওই যে একটু আগে বলছিলাম হুম একসাথে হুম ছোট ছোট অনেকগুলা গ্রুপ যদি নিজেদেরকে ওইটুকু জায়গায় ভাবে যে আমরা হুম প্রত্যেকে প্রত্যেকে একটা টেবিল পরিমাণ এক্সেস দেই, তুমি হুম আমার ফেস্টিভ্যালে একটা টেবিল হয়ে উপস্থিত থাকো, আমি তোমার ফেস্টিভ্যালে একটা টেবিল হয়ে উপস্থিত থাকি, হুম তাহলে হয়তোবা মানে এই সময়ের কাঠামোতে অনেক বড় বড় ঘটনার মাঝখানে আমাদেরকেও কিছু ঘটনার মধ্যে থাকা সম্ভব হবে, এটা আই আমার থিঙ্ক মনে হয়। সৌরভ এই পয়েন্টটা একটু আন্ডারলাইন করতে চাই, মানে এটা খুবই মানে এটা মানে যেহেতু এটা ডিসকোর্সের জায়গা থেকে আমরা দেখার চেষ্টা করছি, তো এই আলাপের অংশটা যে এটা একটা নতুন দিক। খুব সচরাচর এই বিষয়টা নিয়ে আমরা কথা বলি না। তুমি যেভাবে খুলে দিয়েছো সেলফ পাবলিকেশনের এই ইংরেজি, মানে এই যে ডাইকটমিটা, ওকে সেলফ পাবলিকেশন, আমি আর তিলোত্তমা এটা নিয়ে বারবার আলোচনা করি। ছোটবেলা থেকে আমার খুবই বড় হয়ে ওঠার মধ্যে লিটল ম্যাগাজিন খুবই ওতপ্রোত, মানে আমি ছোটবেলা থেকে বাবা মাকে দেখে বড় হয়েছি যে লিটল ম্যাগাজিন কোনো দূরের ঘটনা না। তাই জাইন জীবনে আসার অনেক আগে থেকে আমি পুস্তিকার সাথে হুম খুবই, যে যে জিনিসটা তুমি খুলে দিচ্ছ, যেই মানে যে এই ভারী ভারী জায়গাটার বাইরে যে আমাদের যে বোধ, সেই তোমার ভাইয়ের গল্পটা থেকে শুরু হলো, তারপর নদী এলো, প্রতুল মুখার্জি এলো, এবং সেলফ পাবলিকেশনের ইতিহাস এলো, এবং সেখান থেকে রিক্লেম করা, শুধু রেজিস্টার করা না, রিক্লেম করার গল্পটা এলো, যে হাজবেন্ড নাম্বার না হলেও এটা যে বিরাট কোনো সমস্যা এরকম নয় যদি আমরা সেই রাস্তাটাকে দেখতে পাই। এবং এখন যেটা তুমি বললে যে এই অ্যাক্সেস গুলো, মোবিলিটি, যে ট্রান্স হুম মোবিলিটি, যেটা যখন নিয়ে কথা হচ্ছে খুব, রাইট, যে তোমার দরজা আমার দরজা আসলে তো পাশাপাশি ছিল, হঠাৎ করে মাঝখানে এই সীমানাটা কে টানলো, রাইট, এই দূরত্বটা কে টানলো। সেখানে এই যে যৌথভাবে বই প্রকাশনের ঘটনা বা প্রডিউস করার যে ইচ্ছে, হুম যে বা এক জায়গায় আসার যে একটা সম্ভাবনা, সেটা একটা খুবই কিন্তু গুরুত্বপূর্ণ আন্ডারলাইন, মানে সাউথ ইস্ট এশিয়ার এই হুম চর্চার জায়গা থেকে, যে হুম আমরা কিন্তু হুম এটাকে একটা এবং ইন্টারেস্ট অবশ্যই। মানে খুব আমাদের বিস্তারিত পারি। মানে অ্যাকচুয়ালি আমাদের এই চর্চার জায়গাটা এটাই, আমাদের হুম মূল মোটিভেশনটা যদি বলা যায় জমায়েতের, তাহলে আসলে এটাই, এবং আলাপের এই যে একটা বিষয় সেটা যাতে হচ্ছে যে এই যে চর্চার যে বিভিন্ন মাধ্যমগুলো এবং কিভাবে আমরা একজন আরেকজনকে শেয়ার করতে পারি, এক্সচেঞ্জ করতে পারি এবং বিভিন্ন রকম ফরম্যাট ক্রিয়েট করতে পারি, হয় না, স্ট্র্যাটেজি। গেরিলা পদ্ধতি। হ্যাঁ, সো একেবারেই একেবারেই, যেমন ধরো আইএসবিএন যা যা করে তাই তাই কিন্তু আসলে আমরা ব্যক্তি টু ব্যক্তি করি বা প্রতিষ্ঠান টু প্রতিষ্ঠান করি। যেমন ধরো আইএসবিএন কি করে, অন্য একটা দেশে আমার বইটাকে অ্যাক্সেস দেয়, সেটা তুমিও দিতে পারো, তাহলে তুমি আমার হ্যাঁ আইএসবিএন এক্স্যাক্টলি, আসলে, হ্যাঁ বা আমি তোমার ইয়া, আইএসবিএন আসলে। হ্যাঁ ওইটাই ওইটাই মানে হ্যাঁ মানে আমরা আসলে হ্যাঁ, হ্যাঁ এই 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 সকল টার্ম গুলাকে বা এই সকল প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানগুলাকে যদি আমরা প্রশ্ন না করি, তাহলে তো আমরা এই সকল প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানগুলোর পাশাপাশি যে আরেকটা অন্য আরেকটা রূপ দেখতে পাই, আমরা যে আরেকটা স্মেল শুনতে পাই, সেই বিষয়গুলো তো আসলে মানে আন্ডান থেকে যাবে আমার মনে হয়। মানে এই প্রশ্নগুলো আমরা করি তো আসলে এই প্রতিষ্ঠিত প্রতিষ্ঠিত রূপগুলার বাইরে আরো অনেকগুলো রূপ আছে যে রূপগুলা প্রতিষ্ঠিত রূপগুলা দেখতে পায় না। হুম, ওই যে প্রতুল বললেন না, বেচনা চোখের মণি, এই হুম এই চোখের মণি যদি আমি না বেচি তাহলে তো আমি দেখতে পাবো, আর হুম বেচে দিলে দেখতে পাবো না। অলসো একটা ইন্টারেস্টিং জিনিস, যে তুমি খুব ভালো করে মানে আমি আর্টিকুলার শব্দটার মধ্যে যেতে চাই না, কিন্তু তুমি সেটাকে খুব গাঁথলে, স্টিচ করলে, যে জিনিসটা আমার লাগলো যে তোমার তো এরকম হয় না যে কোনো এরকম প্রতিজ্ঞাবদ্ধ নয় যে তোমাকে বছরে 5টা বই
চেপে ফেলতে হবে, বা 10টা বই দাঁড় করে দিতে হবে, তার মার্কেট স্ট্যান্ডার্ড কি, ভ্যালু কি, রাইট? সেটা আমি বলছি, যারা যারা ওই ইন্ডাস্ট্রিটাকে মানে রান করে, পার্ট অফ, তাদের একটা দায়ভার আছে। কিন্তু তুমি উল্টো দিকটা দেখালে যে এই ইন্ডিপেন্ডেন্স মানে একটা রেসপন্সিবিলিটি, তার জন্য তুমি রেট্রোস্পেক্ট করতে পারলে যে আমরা এই পলিসিগুলোকে নিয়েও কথা বলতে পারি, যে তোমার প্রত্যেকটা বই কিন্তু একটা দরজা নক করছে, যে এইটা কেন এভাবে হলো, কেন এই মানচিত্র পুরো গল্পটা এলো, বা কেন তোমার বই, বা ওই যে আমার অডিও বুকটার কথা মনে হচ্ছে যে সিঙ্গার। সিঙ্গারা, রাইট? যে এইটা মানে এই পুরো জিনিসটা, বা তোমার রেনবোটার ক্ষেত্রে, বা যা 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 বলছো, প্রত্যেকটা বই কিন্তু আমার কাছে একটা মনে হচ্ছে নোটেশনের মতো কাজ করছে, যে আচ্ছা ওটাকে ধরেই মানে একটা আরেকটা লম্বা মানে ইন্ডিভিজুয়াল আলাপচারিতার সুযোগ আছে। মানে বই তো বই, ঠিক আছে, সেটা তো পড়াই যায়। হুম অবশ্যই হুম আছে। হ্যাঁ, হুম হুম। হ্যাঁ, এবং এটা খুবই ইন্টারেস্টিং। ইন্টারেস্টিংলি আসলো না, হ্যাঁ, যে ওই জার্নিটা ও সৌরভ জাহানের। আমি জাস্ট এক লাইন বোধহয় অ্যাড হ্যাঁ, করতে হ্যাঁ ইচ্ছা হ্যাঁ করছে একদম। আমার। হ্যাঁ, তোমরা যদি চাও আমি হ্যাঁ, একটা হ্যাঁ ছোট হ্যাঁ লাইন অ্যাড করতে পারি। ওই যে হয় না, পাবলিকেশন, তারপর হচ্ছে যে আপনার পাবলিকেশনের সাথে যে আমরা ইয়ে করি, বিজ্ঞাপন করি বা হুম, ডিস্ট্রিবিউশন করি। তো হ্যাঁ। আমরা শিক্ষা সিঙ্গারার জন্য একটা ডিস্ট্রিবিউশন আমি অনেক আগে ভাবছিলাম, সেটা হচ্ছে যারা আমাদের এই শহরে চানাচুর বিক্রি করে না, ওরা হুম কিন্তু হুম কাগজ কিনে হুম নানান হুম জায়গা হুম থেকে। তাই আমি ভাবছিলাম আমরা 2 4 5 হাজার 10 হাজার নিউজ প্রিন্টের কাগজে মানে খুবই সস্তা দামে একসাথে 2 20 30 হাজার প্রিন্ট করে যতজন তোমার চানাচুর এবং তোমার বাদাম বিক্রেতা আছে ওদেরকে দিয়ে দিব, হুম এবং ওরা ওদেরকে ফ্রি দিব। ওরা তো এই কাগজগুলো বাজার থেকে কিনে ওখানে চানাচুর প্যাকেট বানায় চানাচুর বিক্রি করে, ওইটাতেই সে তারা বিক্রি করবে আমাদের ফ্রি কাগজটাতে, তারা মানুষকে চানাচুর দিবে। চানাচুর খাওয়ার পর যদি মানুষের মনে হয় যে এই কাগজটা একটু খুলে দেখি, সেখানে হ্যাঁ থাকে একটা বিজ্ঞাপন, পড়বে। যেই বিজ্ঞাপনটা হচ্ছে বলে যে তো আপনি এই কিউআর কোডে গেলে পরে শিক্ষা সিঙ্গারাটা দেখতে পাবেন। তো হ্যাঁ এই দেখো, এই ছোট একটা চানাচুর ওয়ালাকে আমি যেমন কাগজ দিয়ে হেল্প করলাম, তার 5টা টাকা বাঁচালাম, তা দিয়ে আমি আমার বিজ্ঞাপনটাও বানালাম, যেটা অনেক হ্যাঁ বড় বড় কোম্পানির বিজ্ঞাপনকে প্রশ্ন ছুড়ে দিতে পারে। কখনো কখনো আমার মনে হয় যে এটা হয়তো 50 জন মানুষ বিজ্ঞাপন দেখবে না, এই যে ইউটিউবের বিজ্ঞাপন কি সবাই দেখে? 50 জনে হ্যাঁ একজন দেখে। তো হ্যাঁ, আমাদেরও সেই 50 জনের একজন কিউরিয়াস, 50 জনের একজন কিউরিয়াস মানুষ হয়তো বাদাম খুলতে গিয়ে দেখবে, মানে বাদাম খাওয়া শেষ করার পর ভাববে আরে এখানে তো অদ্ভুত একটা জিনিস আছে, একটু খুলে দেখি তো। হুম তো হুম একজন মানুষও যদি দেখে আমাদের নিউজ প্রিন্ট কাগজ থেকে, বা আমরা যদি তোমার পাবলিক টয়লেটের মাঝখানে স্তূপ করে কাগজগুলো রাখি, এবং সেখানে যদি একটা, আমাদের তো কালার গুলোর মধ্যে একটা ফ্রেশ কালার থাকে, একটা কালার দেখলে মানুষের কিন্তু কখনো ইচ্ছা করে একটু উল্টে দেখি তো জিনিসটা কি। হুম, তো এটা তো একটা মার্কেটিং পলিসি হতে পারে, যেটা আইএসবিএন এর চাইতে অনেক শক্তিশালী আইএসবিএন, এটা বা কিন্তু ভালো। তোমার বিজ্ঞাপনের চাইতে অনেক শক্তিশালী বিজ্ঞাপন। আমার এটা থেকে তো জাস্ট একটা আমরা কুইক। ভাবছিলাম যে শিক্ষাকে আমরা সব জায়গায় দিব, হ্যাঁ আমরা একদম জাস্ট একটা পাবলিক টয়লেট কুইকলি। থেকে চানাচুর বিক্রেতার কাছ পর্যন্ত। হ্যাঁ আমার মানে এই সরি। কথাটা থেকে একটা কুইকলি জিনিস মনে হলো। তো তখন হচ্ছে যে আহ, উম, আমি তখন ঢাকাতেই অবস্থান করছিলাম 2015 এরকম সালের দিকে। তো ওই নিউ মার্কেটের এই জায়গাটা মানে সব এভরি পয়েন্টেই যেটা হয়, তো বুরখা পরে একদল মানুষ যেটা করে যে কিছু কাগজ আহ, চলন্ত গাড়ির মধ্যে এভাবে দিয়ে দেয়। এবং তার ম্যাক্সিমাম যেটাই হয় যে যে আহ, বিভিন্ন রকমের যৌন সংক্রান্ত আহ, সমস্যা এবং তার সমাধান। সমাধান। আহ, তো এবং এই বই এইটা যখন আমি দেখেছি যে মানুষ যখন পায় তার কিন্তু একটা কিউরিসিটি হয় এটা পড়ার, কিন্তু তার মধ্যে এক ধরনের আবার একটা আনকমফোর্টনেসও তৈরি হয় যে আমি মানে আমি এটা পড়বো, বাকিরা কি মনে করবে। তো সে যেটা করে, সে এটা হচ্ছে যে এরকম আহ, মুঠোর মধ্যে নিয়ে মানে হয় না যেটা আমি পরবো না, মানে এটা এটা আমি দলা করে ফেললাম, এটা আমি পরবো না অ্যাকচুয়ালি। তো পরবো না এরকম করে অ্যাকচুয়ালি সে রেখেই দেয় হাতে। সে সময় খুঁজে কখন গিয়ে সে একটু খুলবে এবং একটু পড়বে। তো এইটা আমার কাছে খুব ইন্টারেস্টিং লাগছিল, হুম, এবং তখন আমার কাছে একটা সময় মনে হয়েছিল যে এরকম যখন আমি এক তখন আমার মনে হচ্ছিল যে এরকম তো একটা দারুণ হয়, যে এরকম যদি কোনো একটা কিছু হয় আর এরকম একটা ছুঁড়ে মেলা মানে এরকম করে যদি ডিস্ট্রিবিউট করা যায়, তাহলে তো এটা এটা মানে একটা অন্যরকম মানে পর আমার কাছে সবচেয়ে বেশি ইন্টারেস্টিং লাগছিল যে মানুষ পড়ে যেভাবে মানে পড়ার যে বিষয়গুলো। এবং আরো একটা জিনিস হয় যে কিছু বই আমরা কিন্তু হচ্ছে যে নিষিদ্ধ, আমাদের হুম, যেমন হুমায়ুন আজাদের কিছু বই আছে নিষিদ্ধ, তসলিমা নাসরিনের বই আছে নিষিদ্ধ, কিছু বই আছে নিষিদ্ধ। এবং আমি দেখেছি যে কিছু নিষিদ্ধ বই কিভাবে একটা ঘরের মধ্যে যদি চলে আসে তাহলে এটা কিভাবে রাখে, কিভাবে থাকে, তার অবস্থানটা কিভাবে থাকে এবং কিভাবে মানুষ সেই বইটাকে পড়ে।
তো ওইটা একটা লম্বা আলোচনা পরে অন্য সময় হবে, বাট খুবই আমি ইন্টারেস্টিং হ্যাঁ পয়েন্ট আমি স্বরূপ জাহান যেটা বললো। সৌরভ, আমি জাস্ট একটুখানি মানে মডারেশনের জায়গা থেকে না, সময়টা যেহেতু অল্প, আমি কয়েকটা জায়গা দিয়ে একটুখানি জিনিসটাকে একটু গেঁথে দিই তাতে যাতে আমরা প্রপারলি সামারি করতে পারি। হুম হুম। একটা হচ্ছে মোটামুটি একটা জায়গা অবধি পৌঁছতে পেরেছি এবং আমরা জানি যে এটা একটা আলাপের ঘটনা না, একবার তোমার সাথে বসে ঘটনাটা শেষ হবে না, আমরা আবার ফেরত আসবো। কিন্তু এই এই পার্টিকুলার পর্বে যেটা আমি ভাবছিলাম, দুজনে নোট করেছিলাম, এটা জিজ্ঞেস করবো যে যেখানে দাঁড়িয়ে আছি আমরা, তোমরা দেখছো কাজটাকে চট্টগ্রাম থেকে দাঁড়িয়ে, এটা একটা খুব ইম্পর্টেন্ট, অফ সেন্টার থেকে দেখা সেন্টারটাকে কি কোথায় মানে দুটো প্রশ্ন রইলো যে কোথায় কি দেখছো, এই ট্র্যাজেক্টরিটা কোন দিকে এগোচ্ছে বাংলাদেশে সেলফ পাবলিকেশনের ধারা। আর দ্বিতীয়টা হচ্ছে যেটা খুবই ইম্পর্টেন্ট আমাদের, যে এই সাউথ ইস্ট এশিয়া এবং আমার বন্ধু বান্ধব যারা জমায়েতের বিভিন্ন জায়গায় ছড়িয়ে আছে, তারা যদি বুক বেকারির সাথে যোগাযোগ করতে চায় কিভাবে যোগাযোগ হ্যাঁ। করবে, এবং তাদের সেটাও একটু যদি আমরা জেনে নিই আর কি। হুম। আহ খুব রিসেন্টলি আমরা আমাদের বুক বেকারির ওয়েবসাইট বানানো শুরু করছি। এর আগ পর্যন্ত আমাদের অফিসিয়ালি কোনো ওয়েবসাইট ছিল না, কিন্তু আমাদের একটা সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ছিল, যেটা খুব লুজলি, মানে যেখানে আসলে টেক্সট অথবা কোনো ইনফরমেশন পাঠালে আমরা খুব চেষ্টা করি খুব দ্রুতভাবে যোগাযোগ করার। সেটা একটা জায়গা ছিল আর কি। আর আমাদের এই যে bookbakery.com.bd নামে আমাদের ওয়েবসাইটটা লঞ্চ হতে যাচ্ছে। এটা অলমোস্ট ডিজাইন এবং কিছু অ্যাক্টিভিটি করা হয়ে গেছে। আমরা শুধু যাদের কন্টেন্ট আমরা এখানে রাখছি তাদের কাছে পাঠায়ে তাদেরকে একবার বলতে চাই যে তুমি দেখো তোমার কন্টেন্টটা কি পরিস্থিতি আছে, কতটুকু তুমি ঠিকঠাক মনে করো। এটা কি লাইভ? ওইটুকু আলাপ ছাড়া বাকিটা কিন্তু আমাদের অলমোস্ট বানানো হয়ে গেছে। এটা লাইভ নয় তো এটা এখনো? একটা ওয়েবসাইট। না, এটা না এখন লাইভ না হয়নি। না না, এটা এটা এই এখনো এই ডকুমেন্টটা মুহূর্তে অলরেডি। লাইভ না, কারণ আমরা আচ্ছা। কিন্তু এখনো পর্যন্ত আর্টিস্টদের কাছে মানে লিঙ্কটা পাঠাই বলিনি তুমি দেখো, দেখে তুমি বলো, হুম, হুম। পড়লে আমরা লঞ্চ করব। বাট তো মানে আমার ধারণা আমাদের অবশ্যই আগামী 2 মাসের মধ্যে লঞ্চ হয়ে যাওয়া উচিত। এখন তো হচ্ছে জুন মাস, আগস্টের মধ্যে আমরা একটা লঞ্চ করব। এটা একটা ব্যাপার। এইটা লঞ্চের জন্য আমরা আসলে ছোট ছোট কিছু কাজও করছি, যেমন ধরো ওই যে অডিও বইটার কিছু চ্যাপ্টার করলাম, বাকি চ্যাপ্টার গুলো হুম করা হচ্ছে। মানে এখনো পর্যন্ত আমাদের মানে ওই সময়টাতে একটা প্রদর্শনী পর্যন্ত আমাদের কিছু ফান্ডিং অপরচুনিটি ছিল, কিন্তু আসলে সেই ফান্ডিং অপরচুনিটির পরেও আমরা ছোট ছোট অনেকগুলো ঘটনার মধ্যে দিয়ে গেছি। হুম এবং ওই ওই ফান্ডটা আসলে খুবই ছোট একটা ফান্ড, মানে তোমার একটা সিড ফান্ডের মতো। হুম সেটা দিয়ে আসলে আমাদের একটা বই পাবলিশ করতে আমাদের বেগ পেতে হয়েছে, কারণ বাকি বইপত্রগুলো আমরা খুচরা খুচরা ডিজাইনের মতন করে করছি। এবং আমরা চেষ্টা করছি এই ক্ষেত্রে যতটুকু পর্যন্ত আর্টিস্টদের প্রত্যেকের কন্ট্রিবিউশনটাকে মানে কন্ট্রিবিউশন হিসেবে না দেখে প্রফেশনাল জায়গা থেকে দেখতে, মানে আর্টিস্ট যেন এই এই বইটার সাথে তার সার্ভাইভের একটা সম্পর্ক থাকে। এমন না যে আমরা অনেক বেশি আর্টিস্টদেরকে পে করতে পারছি, বাট একটা মোটামুটি জায়গা ছিল, মানে কন্টেন্ট ওয়াইজ আমরা আর্টিস্টদেরকে হুম এক রকমের মানে পেমেন্টের মধ্যে দিয়ে যাওয়ার চেষ্টা করছি। আমরা শুরু থেকেই চাইছি এটা যেন এরকম একটা সম্পর্কের মধ্যে দিয়ে যায়, যেন প্রত্যেকটা মানুষ, মানে আমরা শেষ পর্যন্ত যারা ইন হাউসে কাজকর্ম করছি আমাদের শেষ পর্যন্ত কোনো রকমের মানে আমরা এখান থেকে কোনো অর্থ উপার্জন করি নাই, কিন্তু আমাদের চাওয়া ছিল প্রথম থেকেই যেন আমরা প্রত্যেকেই এখানে সম একটা বন্টনের মধ্যে দিয়ে যাই, যেন আর্টিস্ট যেই ব্যক্তিটা আমাদেরকে একটা কন্টেন্ট দিল সেই কন্টেন্টের এগেনিস্টে ওর যেন একটা ইয়ে থাকে, প্রাপ্তির জায়গা থাকে। সেটা বড় না, আমার কিন্তু প্র্যাকটিসের জায়গাটা শুরু করা, এটা একটা হ্যাঁ ছিল। হ্যাঁ, আমার একটু একটা প্রশ্ন, সেটা সরি, হচ্ছে হ্যাঁ যে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, মানে বুক বেকারি কিভাবে বেসিক্যালি এটাকে দেখছে, মানে আমি এটা বলতে চাচ্ছি বুক বেকারিকে একটা পাবলিশিং, মানে সে নিজে বুক বেকারি হচ্ছে যে পাবলিশ করে, যেহেতু এই প্রজেক্টটা দিয়ে বুক বেকারির শুরু, এবং যেখানে একটা সার্টেন গ্রান্ট পাওয়া হয় গোথি ইনস্টিটিউট সাপোর্টেড। তো বুক বেকারি কিভাবে রান করবে, মানে ফিউচারটা কিভাবে দেখা যাচ্ছে আর কি বুক বেকারির, মানে আমি এটা বলতে চাচ্ছি যে বুক বেকারি যদি আজকে এখন কোনো বই ওয়েবসাইটে এবং কেউ যদি সংগ্রহ করতে চায়, তাহলে সে কিভাবে সংগ্রহ করতে পারবে? মানে এই ধরনের কি কোনো কিছু ভাবনা বা এটা যদি ভাবা হয় মানে। আচ্ছা, একটা উল্লেখযোগ্য কথা এখানে বলতে হবে, আমাদের কিন্তু বেশিরভাগ বইকে আমরা ডামি বুক হিসেবে প্রিন্ট করি, মানে সিঙ্গেল কপি অথবা 5 কপি 6 কপির মতো। মানে আচ্ছা। এটা একটা সংগ্রহে আছে বুক বেকারির, আরেকটা সংগ্রহ আছে যার কন্টেন্ট বানানো তার কাছে। একটা বই আমরা একমাত্র ফুল ফেজে পাবলিশ করতে পারি, কারণ এটা মানে এটা রাজীব দত্তের এই বইটা, মানে বাল্য হুম হ্যাঁ শিক্ষা। হ্যাঁ। হুম এটা করা যায় এই জন্যই কারণ এই বইটা অনেক, যেইটুকু টাকায় আমরা দামি বই বানাতে পারতাম সে বললো সেইটুকু টাকায় তুমি আসলে ফাইনাল বইটা বানাও। এবং আমি চাই এটা মানুষের কাছে ইজিলি যাক এবং মানুষ খুব কম টাকায় এটা যেন কিনে ফেলতে পারে। এটা বোধহয় 150 টাকা বা এরকম একটা দাম ছিল, মানে যেটা বাংলাদেশি টাকায় খুবই ছোট একটা অ্যামাউন্ট, 150 টাকা অথবা 200 টাকা এরকম একটা দাম ছিল, এর বেশি না। হুম হুম তো হুম এবং ওই বইটা প্রিন্টিং এর ক্ষেত্রেও আমাদের আসলে অনেক বেশি এক্সপেন্স দাঁড়ায় নাই, ইনফ্যাক্ট অনেকগুলো বইয়ের দামি বই করতেও আমাদের এর থেকে বেশি খরচ হয়ে গেছে।
এটা হয়েছে, যেমন ধরো ডিসঅ্যাপিয়ার রুটস, এটা আমাদের দামি বই করতে আমাদের যেই যেই প্রসেস দিয়ে আমরা গেছি, সেটা যে এইটুকু এক্সপেন্সেস গেছে, সেইটুকু টাকায় আমাদের এই ছোট্ট শিক্ষা মানে তোমার বাল্য শিক্ষাটা বানানো হয়ে গেছিল। এটা ছোট একটা বই, তোমার ধরো একটা রেগুলার যে বই সাইজ থাকে 5 ইঞ্চি বাই 8 ইঞ্চি, তার অর্ধেকের একটা সাইজ। তো এখন এই বইটার বোধহয় আমাদের খুবই অল্প কয়েকটা কপি আছে, এর বাইরে বেশিরভাগ কপি আসলে ওই সময়ে নানানভাবে ডিস্ট্রিবিউট হয়ে গেছে। এছাড়া এখন আমাদের যেটা ইচ্ছা সেটা হচ্ছে, যেগুলো আমরা দামি বই করছি এবং আরো যারা কন্টেন্ট আমাদের সাথে কাজ করতে ইচ্ছুক, এখন আমরা দামি না করে আমরা হয়তো একটা পাবলিকেশন করব। সেটা হতে পারে 50 কপি, হতে পারে 30 কপি, কিন্তু প্রথম এক্সিবিশনে যেমন আমাদের সব দামি ছিল, মানে 3-4 কপি বা 5 কপির বেশি বানানো ছিল না, কাজে আমরা হুম, সেল লেভেল জায়গায় যেতেও পারিনি। এখন আমরা যখন আবার ফিউচারে কাজ করব, এটা আমাদের কাছে মনে হয় যে প্রথম এক্সিবিশন থেকে আমরা এই শিক্ষাটা নিচ্ছি, যে এখন আমরা কাজ করলে কিন্তু আমরা 50 কপি বা 100 কপি, মানে মানুষজন, আমাদের বন্ধুরা বা চারপাশের মহল যারা আগ্রহী, তারা যেন আমাদের বইটা নিয়ে যেতে পারে বাড়িতে, হ্যাঁ। এটা আমাদের ইচ্ছা। মানে এখনো আমি একটু পর্যন্ত এটাই কোনো জানতে কাজ চাচ্ছিলাম যে আমরা এই যে ফান্ডটা, সেটা কিভাবে, রিসোর্সটা কিভাবে তুমি ভাবছো? মানে বুক বেকারে যদি মানে এই রিসোর্স, কিভাবে ফান্ডটা গ্যাদার করব, হ্যাঁ 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 শুনতে পাচ্ছো? হ্যাঁ হ্যাঁ আমি আমি হ্যাঁ শুনছি। কিন্তু হ্যাঁ হ্যাঁ। প্রশ্নটা কম কি বুঝতে পারি, প্রশ্নটা কি এমন যে মানে ফিউচারে আমি কিভাবে গ্যাদার করব ফান্ড আমরা, তাই বলছো? হ্যাঁ আহ, হ্যাঁ, বাট আমার মনে হয় যে এটা আমরা অন্য আলোচনায় রাখি। বেসিক্যালি আমাদের হাতে অ্যাকচুয়ালি আর টাইম নেই। তো আমরা হচ্ছে যে হুম, জাস্ট হচ্ছে যে এটা তুমি, একটু লম্বা হ্যাঁ ডিসকাশন এটা। হ্যাঁ হ্যাঁ এক্স্যাক্টলি, আমরা এটা পরে ইন ফিউচারে এই তো প্রশ্নটা আমরা জমা রাখি, তোমাকে হ্যাঁ। ইয়েটা দিয়ে দিব, ওয়েবসাইট, মানে ওয়েবসাইট তো না, আমরা ইনস্টাগ্রাম। ইনস্টাগ্রামের অ্যাকাউন্টটা দিয়ে রাখবো। যোগাযোগ যদি করতে হয় তাহলে এইভাবে। আর আর তুমি যদি লাস্ট কিছু একটা বলতে চাও, যে হ্যাঁ, মানে কিভাবে 30 দেখছো, হ্যাঁ। সেকেন্ডসে, সরি আমরা অ্যাব্রাপ্টলি কাটতে চাই না। আমার সাথে আমার আমার কাছে একটা জিনিসই মনে হয়, যে আমাদের মানে ছোট ছোট অনেকগুলা সংস্থা যদি বলি, বা অনেকগুলা ছোট ছোট গ্রুপ যারা কাজ করছে বইপত্র নিয়ে বা পাবলিশিং নিয়ে, তাদের মানে একজন একজনের সাথে কাজ করা এবং এক্সেসিবিলিটি তৈরি করা ছাড়া আর কোনো বিকল্প রাস্তা আমার জানা নাই হুম। আমার মতে। মানে একদম। তোমার আইএসবিএন, আমি বললাম না একটু আগে, তোমার আইএসবিএন হুম, আমি হতে পারি বা আমার আইএসবিএন তুমি হতে পারো। একদম। এই যে আমরা পরস্পর পরস্পরের মানে আইএসবিএন হয়ে যে স্ট্রাকচারটাকে ব্রেক করতে পারি, এর বাইরে আমাদের আসলে বিকল্প খুব বেশি রাস্তা নাই, যদি আমরা হুম, আমাদের নিজেদের স্বাধীন মতো, নিজেদের স্বাধীন তাকে যদি আমাদের বইটাকে রাখতে চাই, একদমই। আই থিঙ্ক যদি এটা আমরা খুব একটা স্বাধীন তাক ডিজাইন করতে চাই। মানে খুবই ভালো একটা, মানে লাস্ট আমি এটাই বলবো যে একটা চাঙ্ক একটা পেলাম, খুবই প্রপার, অনেক রকম পসিবিলিটি খুলে দিবে। অনেক অনেক ধন্যবাদ ধন্যবাদ। সৌরভ জাহান। আহ, আবার কথা হবে, আবার তোমার আমাদের সাথে কথা কথা হবে। হবে। আমাদের অনেকটা রাতও হয়ে গেছে, এবং আমরা ফুল অন তোমাদের জন্য অনেক অনেক আড্ডা শুভেচ্ছা এবং দিয়েছি। অভিনন্দন। দেখা হচ্ছে তাহলে।